দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রতিরক্ষা সহ সই হবে 5 সমঝোতা। গাজায় অনাহার অপুষ্টিতে আরও 11 জনের মৃত্যু। 7 অক্টোবরের মধ্যে নগরী খালি করার নির্দেশ ইসরায়েলের। এবং এশিয়া কাপ সামনে রেখে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। অংশ নেননি লিটন তাওহিদ হৃদয়েরা। দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফর সঙ্গী হিসেবে থাকছেন 4 উপদেষ্টা। মঙ্গলবার 2 দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক হবে। সফরে সই হবে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা স্মারক ও 3 এক্সচেঞ্জ নোট। মোর্শেদ হাসিবের রিপোর্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষা জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে 2 দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও। এছাড়াও হতে পারে 3টি নোট এক্সচেঞ্জ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার সফরে। 2 দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো, কারণ এখানে 2টো জিনিস। এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে। 2 হচ্ছে যে 2 দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। এরপর 2 সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে। এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান। এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী আমলাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে প্রায় 1100টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আটক করা হয়েছে 9 জনকে। সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত এসব ধারালো অস্ত্র রাজধানীর নিউ মার্কেটের বিভিন্ন দোকানে দেখতে পান গোয়েন্দারা, যেগুলোর কোনো গৃহস্থালী ব্যবহার নেই। সেনাবাহিনী বলছে, গত কয়েক মাস ধরে এই অস্ত্র দিয়ে একাধিক হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের কোনো যোগ সাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানায় সেনাবাহিনী। আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো, এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে। অতঃপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে 3 থেকে 4টি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। নিষিদ্ধই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি। প্রভোস্ট কমিটির ম্যারাথন বৈঠক শেষে এ কথা জানান উপাচার্য নিয়াজ আহমেদ খান। তবে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন চায় না হলের রাজনীতি নিষিদ্ধ হোক। এক্ষেত্রে কৌশলী অবস্থান ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশ থেকে। রাতে হয় মিছিল, প্রশাসনের কাছে চাওয়া হয় কৈফিয়ত। উপাচার্য জানান, হলে রাজনীতি নিষিদ্ধ করে 17 জুলাইয়ের নির্দেশনা এখনও বহাল আছে। পরে শনিবার দুপুর নাগাদ বৈঠকে বসেন উপাচার্য নিয়াজ আহমেদ খান সহ বিভিন্ন হলের প্রভোস্টরা। ম্যারাথন এই বৈঠকের পর উপাচার্য জানান, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই
বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। সিদ্ধান্তটা পরিষ্কার বলাই হয়েছে, পরিষ্কার সেটা ক্লিয়ার যে 17 জুলাইয়ের আলোকে যে সমঝোতাটা হয়েছিল সেটা আমরা এখন বাস্তবায়ন করতে চাই, এটাই ছাত্রদের জনদাবি। অবশ্য হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আর ছাত্র শিবির বলছে সব পক্ষের সমন্বয়ে শিক্ষার্থী বান্ধব যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে সংগঠনটি। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে, তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয় সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এরিয়া কেন্দ্রিক করবে। আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা 9 দফা ঘোষণা করেছি, যেখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি যে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিপীড়নমূলক, জবরদস্তিমূলক গেস্টরুম, গণরুমের এই সংস্কৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না। মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে, এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না। এদিকে শুক্রবার রাতে বিক্ষোভের কোনো রেশ শনিবার সারাদিন দেখা যায়নি ডাবি ক্যাম্পাসে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 10টার খবরে। দর্শক, এবার জানবো এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে এর সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দর্শক, যেমনটা বলছিলাম, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে রফিকুল ইসলাম খান। রফিক, হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন, রোগীর চাপ কেমন দেখছেন, জানাবেন। শাকিল, গেল 24 ঘন্টায় গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 13 জন রোগী শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এবছর 556 জন রোগী গাজীপুরে শনাক্ত হয়েছে। এদের মধ্যে থেকে 31 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 496 জন। তো এই যে রোগীগুলো আসলে আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, এদের অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, বিশেষ করে টঙ্গী, গাজীপুর সদর, কোনাবাড়ি, এমনকি বড়বাড়ি এলাকার বেশিরভাগই রোগী আসা হচ্ছে। তাছাড়া যে সমস্ত উপজেলা রয়েছে সেখান থেকে রোগীর সংখ্যা আসছে সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। তো যারা আক্রান্ত হচ্ছে বেশিরভাগ যেহেতু সিটি কর্পোরেশনের বাসিন্দারা যেটি অভিযোগ করছেন যে মশক নিধনের যে ঔষধ দেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশন থেকে, তারা কিন্তু সেরকম দেখছেন না। হঠাৎ করে 2-1 বার দেখা গেলেও সেটি কিন্তু নিয়মিত নয়। তবে সিটি কর্পোরেশন যেটি বলছেন, তারা যে ওয়ার্ড ভিত্তিক কিন্তু মশক নিধনের জন্য ঔষধ বরাদ্দ আছে, সেভাবে স্প্রে করা হচ্ছে, সেটা তারা দাবি করছে। তো শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম যেটি জানিয়েছেন যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে আলাদা 3টি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে, বিশেষ করে নারী, পুরুষ এবং শিশুদের জন্য কিন্তু ওয়ার্ড খোলা হয়েছে। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তারা সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে সমস্ত রোগীরা আসছেন তাদের সকল ধরনের চিকিৎসা দিচ্ছে সেটা তারা দাবি করছেন। তো আসলে সিটি কর্পোরেশন এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা দাবি করছেন যেন নিয়মিত আসলে মশক নিধনের ঔষধ দেওয়া হয়, তাহলে হয়তোবা ডেঙ্গুর যে ভয়াবহ রূপ সেটি নিয়ন্ত্রণ করা যাবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। শাকিল। রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম, গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় অনাহার অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 11 জনের। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়ালো 212 জনে। এছাড়াও গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে অন্তত 38 ফিলিস্তিনির, আহত হয়েছেন 491 জন। উদ্ধারকর্মীরা বলছে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে, তবে ইসরায়েলি হামলার তোপে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর এদিকে 7 অক্টোবরের মধ্যে গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে জায়নবাদীরা। সেখানকার অন্তত 10 লাখ মানুষকে দক্ষিণ দিকে সরে যেতে বলা হয়েছে। এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।